আচ্ছা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছো। বর্তমান পরিস্থিতি খুব একটা ভালো না, সেই পরিস্থিতিতে নিজেদেরকে যতটা পারা যায় সেফ রাখবে, বাড়ির লোকজনকে তাদেরকেও সেফ রাখার চেষ্টা করবে, সেটাই কাম্য। আজকে আমরা স্ট্যাটিস্টিক্স নিয়ে আলোচনা করব। হ্যাঁ, স্ট্যাটিস্টিক্স হচ্ছে বাংলায় বলা হয় সংখ্যা তত্ত্ব। অর্থাৎ কোনো একটা অঞ্চলে আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করলাম, সেই তথ্যগুলা হয়তো তথ্য মানে বলতে চাচ্ছি হয়তো আমাদের এই সারাউন্ডিংয়ে যে সকল বাড়িঘর আছে বা আমাদের এই পাড়াটায় যে বাড়িঘরগুলো আছে তাদের প্রত্যেকের লাইটের বিল কীরকম আসে। হ্যাঁ, তো সেটা নিয়ে আমি হয়তো একটা তথ্য জোগাড় করলাম প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে। তা সেই তথ্যগুলির মাঝামাঝি যে মানে গড়, যে মোটামুটি গড় বলা যায়, গড়ে এই অঞ্চলের মানুষের গড়ে কীরকম বিল আসে সেটা আমরা যে এর থেকে সাবজেক্ট থেকে আমরা বের করে নিতে পারবো, সেটাকে কি বলা হচ্ছে সংখ্যাতত্ত্ব, ইংলিশে বলা হচ্ছে স্ট্যাটিস্টিক্স। হ্যাঁ, সংখ্যাতত্ত্ব বা স্ট্যাটিস্টিক্স। তা এই স্ট্যাটিস্টিক্স TICA, এটাকে বাংলায় বলা হচ্ছে সংখ্যাতত্ত্ব। আমাদের এই সাবজেক্টটা নিয়ে আজকে আমরা শিখবো। তা এই স্ট্যাটিস্টিক্স করতে গিয়ে আমরা 9ও করেছি কিছুটা, কিন্তু 9এর স্ট্যাটিস্টিক্সটা একটু আলাদা টাইপের ছিল। আমাদের তথ্যগুলোকে সাজাতে হতো, তাই তো, মেনলি তথ্যগুলো সাজাতে হতো। আর এখান থেকে আমরা একটা কমপ্লিট একটা উত্তর পাবো। এবার আমি এই প্রসঙ্গ বলে রাখি, অনেকে 9এর স্ট্যাটিস্টিক্সটা অতটা ভালো লাগেনি। হ্যাঁ, কেন ভালো লাগেনি? কারণ উত্তরের ক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যান্সার করতে গিয়ে একটু সামান্য হেরফের হচ্ছে সবার। কিন্তু 10এর যে স্ট্যাটিস্টিক্সটা করবো সেটা আমরা কমপ্লিট উত্তর আসবে। এই ক্ষেত্রে কোনো রকম আমাদের কোনো কি বলা যাবে যে দু রকম উত্তর আসলো বা সেই ধরনের একটা কনফিউশনে পড়তে হবে, সেটা কিছুতেই আমাদের এখানে আসবে না। একবার আমরা একটা কমপ্লিট একটা উত্তর পেয়ে যাবো। তা এই স্ট্যাটিস্টিক্স নিয়ে আমি একটু বলে নিই। আমরা ক্লাস 10-এর যে মাধ্যমিক পরীক্ষা দেবো, হ্যাঁ, সেই মাধ্যমিক পরীক্ষাতে স্ট্যাটিস্টিক্সটা 10 নম্বর থাকবে টোটাল। দুটো 4 নম্বরের প্রশ্ন থাকবে, আর একটা ওই শর্ট কোশ্চেনে 10 বলা যায়, একটু বেশি দিয়ে দেওয়ার সময় ওই 2-3 নম্বর শর্ট কোশ্চেন দেবে। মোট আমরা ওই 10-11 মধ্যে আমাদের এটা সীমাবদ্ধ থাকবে। যদিও আমার মতে আমি মনে করি যে এই যে 4-8 নম্বরের দুটো বড় প্রশ্ন থাকবে, 3টে দেবে, 2টো করতে হবে আমাদের। হ্যাঁ, একটা অপশান থেকে যাচ্ছে, তা এই 3টের মধ্যে 2টো করতে হবে। আমার তো মনে হয় মোটামুটি খুব সাধারণ মানের ছাত্রছাত্রীরাও এই স্ট্যাটিস্টিক্সের ফুল নম্বরটা তারা তুলে নিতে পারে। হ্যাঁ, কেন তুলে নিতে পারে? কারণ এখানে সামান্য কিছু কতগুলো সূত্র মনে রাখতে হবে, সেই সূত্রগুলো দিয়ে অঙ্কগুলোকে পুট করলে আমাদের অঙ্কের অ্যান্সার চলে আসবে। তা সেই হিসাবে বলছি, তোমরা খুব গুরুত্ব দিয়ে এই চ্যাপ্টারটাকে করলে কি হবে, তোমাদের এখানে মোটামুটি ধরে নাও 10 নম্বর তোমাদের মাধ্যমিক পরীক্ষাতে 10 নম্বর তোমাদের এখানেই চলে আসছে। হ্যাঁ, সেই হিসাবে বলছি খুব মন দিয়ে একটু করে রাখো, দেখবে খুবই সহজ জিনিস, একটু ঠিক মতো দেখলেই তোমরা সবগুলো পেরে যাবে। তা আমরা সেই সংখ্যাতত্ত্ব নিয়ে আলোচনা করতে গিয়ে প্রথমেই একটা কথা আসবে, মধ্যগামিতা বা কেন্দ্রীয় অবস্থান। অর্থাৎ সেই যে আমি আবার সেই একই কথা চলে আসছি, আমি আমার এই অঞ্চলে ঘুরে ঘুরে আমি বিভিন্ন বাড়িতে গিয়ে তাদের ইলেকট্রিক বিলের তথ্য সংগ্রহ করে নিয়ে এসেছি। নিয়ে সেই তথ্যগুলোর মধ্যে মাঝামাঝি মাপের বা মাঝামাঝি অবস্থানের কোন তথ্যগুলো হচ্ছে, সেই তথ্যগুলো যদি আমরা এবার মানে ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিই, তাহলে মাঝামাঝি অঞ্চলে কোন তথ্যগুলো হবে, আমরা যে স্ট্যাটিস্টিক্স মানে যে বিষয়টা আমরা বের করতে পারবো সেটাকে স্ট্যাটিস্টিক্স বা সংখ্যাতত্ত্ব বলছে। তাহলে আমাদের এই স্ট্যাটিস্টিক্সের 10-এর সিলেবাসের যে অংশটুকু সেটা মূলত মধ্যগামিতা বা কেন্দ্রীয় অবস্থানের উপর নির্ভর করছে। হ্যাঁ, মানে এই জিনিসটা বের করার পর আমাদের এটা বের করতে পারলে আমাদের এটাই আনসার চলে আসবে। হ্যাঁ, তাই এই মধ্যগামিতা বা কেন্দ্রীয় অবস্থান, সেন্ট্রাল পজিশন, ইংলিশে বলা হয় সেন্ট্রাল পজিশন, সেই সেন্ট্রাল পজিশনে আমাদের
কোন তথ্যগুলো থাকবে বা কোনটা হওয়া উচিত সেটা জানতে গেলে আমরা তিনটে পদ্ধতিতে জানতে পারবো। এক নম্বর হচ্ছে গড়, ইংলিশে বলা হয় মিন, MEAN। দুই নম্বর আসছে মধ্যমা, মধ্যমা সেটাকে বলা হচ্ছে মড। আচ্ছা, মধ্যমাটা মিন, মিডিয়ান, মিডিয়ান হবে মিডিয়ান। মিডিয়ান বানানটা একটু গন্ডগোল হয়েছিল, DEA মিডিয়ান। আর তিন নম্বর হচ্ছে মিন, মিডিয়ান, মোড। এটাকে বলা হয় সংখ্যাগুরু মান, সংখ্যাগুরু মান সেটাকে বলা হয় MOD, মড বলা হয় বা মোড বলা হয়। তাহলে আমরা কি জানতে পারলাম? প্রথম যেটা জানা দরকার যে এই যে সেন্ট্রাল পজিশন বা কেন্দ্রীয় অবস্থান বা মধ্যগামিতা, এটা জানতে গেলে আমাদেরকে আমরা জানার তিনটি উপায় আছে। একটা হচ্ছে গড় বের করে, দুই নম্বর হচ্ছে মধ্যমা বের করে, তিন নম্বর হচ্ছে সংখ্যাগুরু মান বের করে। গড়কে ইংলিশে মিন বলে, মধ্যমাকে মিডিয়ান, আর সংখ্যাগুরু মানকে মড বলা হচ্ছে। হ্যাঁ, এই তিনটে প্রসেসে বা তিনটে পদ্ধতিতে আমরা আমাদের যে তথ্যগুলো সংগ্রহ করেছিলাম সেই তথ্যগুলোর কি বের করতে পারবো? কেন্দ্রীয় অবস্থান বা সেন্ট্রাল পজিশন, অর্থাৎ মাঝামাঝি অবস্থান। বাংলায় আরো সাদা বাংলায় বললে একটা মাঝামাঝি অবস্থান, মাঝামাঝি অবস্থান। তাহলে আমাদের 10-এর সিলেবাসে যে সংখ্যাতত্ত্ব বা স্ট্যাটিস্টিক্স, তাতে কি বের করতে হচ্ছে আমাদেরকে? মধ্য অবস্থান বা কেন্দ্রীয় অবস্থান বা সেন্ট্রাল পজিশন বা মাঝামাঝি অবস্থায় কোন তথ্যগুলো আছে। অর্থাৎ আমাদের এখানে আমি সেই একই কথা বলতে হচ্ছে বারবার আবার, যে এই যে তথ্যগুলো আমরা লাইটের বিলগুলা বা ইলেকট্রিক বিলটা আমরা সংগ্রহ করলাম, তারা এই অঞ্চলের মানুষের মোটামুটি গড়ে কি পরিমাণ ব্যবহার করে, ইলেকট্রিক বিলের বাবদ কত খরচ করে, সেইটা আমরা এই স্ট্যাটিস্টিক্স দিয়ে বের করে নিতে পারবো। তা সেই স্ট্যাটিস্টিক্স যে মধ্যগামিতা বা কেন্দ্রীয় অবস্থান বের করতে হয়, বের করার তিনটে প্রসেস বললাম: গড়, মধ্যমা, সংখ্যাগুরু মান। হলো? তাহলে গড়, মধ্যমা এবং সংখ্যাগুরু মান। আচ্ছা, এবার আমরা প্রথমে গড় নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, আমরা মধ্যমা আর সংখ্যাগুরু মানটাকে পরে, অনেক সময় লাগবে, একটু অনেকগুলো ক্লাস নিতে হবে তোমাদের এই বিষয়ে। তা আমরা প্রথম গড় নিয়ে আলোচনা করছি। যদিও দেখো, খেয়াল করে দেখো, তোমরা কিন্তু অনেক ছোট বয়স থেকে 5-6 থেকেই তোমরা কি করে আসছো? গড় বের করে চলে আসছো। কিরকম? যে তোমাদের স্কুলের হয়তো ক্লাসে 50 জন ছাত্র আছে, তাদের প্রত্যেকের বয়স আমরা সংগ্রহ করলাম, করে গড় বয়স কত কি করেছিলাম? টোটাল বয়সগুলো যোগ করে তাকে টোটাল যে ছাত্র সংখ্যা সেটাতে ভাগ করেছিলাম। হ্যাঁ, তাই তো? অথবা কোনোদিন গড়ে কত ছাত্র, এই ক্লাসে 50 জন, ওই ক্লাসে 52 জন, ওই ক্লাসে 53 জন, এই ক্লাসে হয়তো 49 জন, এরকম কোনো একদিন স্কুলে উপস্থিত হয়েছে। তাহলে গড়ে কীরকম উপস্থিত হয়েছে আমরা কি করেছি? টোটাল যোগ করে নিয়ে তাকে মোট ক্লাস দিয়ে ভাগ করে দিয়েছি। হ্যাঁ, যে 5টা ক্লাস না 6টা ক্লাস আছে বা 7টা ক্লাস আছে, সেটা দিয়ে ভাগ করেছি। এইভাবে আমরা কিন্তু খুব সংক্ষেপে আমরা কি বের করে নিয়েছি? আমরা গড় বা মিনটা বের করে নিয়েছি। তা এখানেও সেই গড় বা মিন বের করা, সেই যেটা আমরা আগে শিখে এসেছি সেটাও একটা প্রসেস আছে, কিন্তু এই গড় বের করার আবার তিনখানা, এটাকেও আবার তিনটে পদ্ধতিতে আমরা বের করতে পারি। এক নম্বর হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি, দুই নম্বর হচ্ছে কল্পিত গড় পদ্ধতি, আর 3 নম্বর হচ্ছে ক্রমবিচ্যুতি পদ্ধতি।
আচ্ছা, এই তিনটে প্রসেসে আমরা গড়টা বের করি। তাহলে গড়টা আমরা এতদিন যেটা 5-6 থেকে করে এসেছি সব মূলত দেখব এই যে প্রত্যক্ষ পদ্ধতি, এই পদ্ধতিটাকেই ফলো করে আমরা করে এসেছি। এবার আমরা আরো দুটো প্রসেস শিখবো, কল্পিত গড় আর ক্রমবিচ্যুতি। হ্যাঁ, এই তিনটে প্রসেসে গড় বের করা যায়। তাহলে আমরা কেন্দ্রীয় অবস্থানে বের করা তিনটে পদ্ধতি শিখেছি আমরা, একটা গড়, একটা হচ্ছে মধ্যমা, আর একটা হচ্ছে সংখ্যাগুরু মান। সেই তাদের মধ্যে আবার গড়কেও আবার তিনটে প্রসেসে আমরা বের করতে পারি। হ্যাঁ, আর বাকি দুটো একটা প্রসেস, তাদের কোনো আর আলাদা কোনো ভাগ নেই, একটা প্রসেসই হয়ে যাবে। ফলে ওই দুটো নিয়ে খুব কোনো মাথা ব্যথা নেই। মাথা ব্যথাটা হচ্ছে আমাদের এই যে এই গড় বের করার পদ্ধতি, তাকে আমরা তিনটে প্রসেসে করতে পারি। এবার আমি কীরকম বলতে যাচ্ছি, যে কোনো একটা অঙ্ক দিল, দিয়ে বললো প্রত্যক্ষ পদ্ধতিতে তার গড় নির্ণয় করো, তাহলে আমাকে কিন্তু প্রত্যক্ষ পদ্ধতিতে করতে হবে। যদি বলে না কল্পিত গড় পদ্ধতিতে করো, তাহলে কল্পিত গড় পদ্ধতিতে করতে হবে। অথবা বললো ক্রমবিচ্যুতি পদ্ধতিতে করো, তাহলে আমাদের ক্রমবিচ্যুতি পদ্ধতিতে করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এই আজকে মূলত এই প্রত্যক্ষ পদ্ধতিটা যাব, দেখি সময় হলে কল্পিত গড়টাকেও কিছুটা করার চেষ্টা করবো। হ্যাঁ, তার আগে আরো দু একটা জিনিস আমাদের জানতে হবে, যেটা খুবই জরুরি। দেখো, এই যেটা আমরা চিহ্ন পাবো, হ্যাঁ, এটাকে বলা হয় ক্যাপিটাল সিগমা। ক্যাপিটাল সিগমা, এই চিহ্নটাকে কি বলা হয়? ক্যাপিটাল সিগমা, অর্থাৎ বড় হাতের সিগমা, মানে ক্যাপিটাল লেটারের সিগমা সেটা। হ্যাঁ, এটা আমরা ল্যাটিন ওয়ার্ড। তা এইটার দেখবে আমাদের অঙ্কগুলো করতে গেলে বারবার এই চিহ্নটার সম্মুখীন হব আমরা, বারবার হব। তাই এটার কথার অর্থ হচ্ছে সমষ্টি। হ্যাঁ, সাম বা সমষ্টি, এক জায়গায় যোগ করা বা জড়ো করা। হ্যাঁ, তা যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, এই টাইপের চিহ্ন দিয়ে I সমান 1 to 10, আচ্ছা 10 অত বড় যাচ্ছি না, 6 দিয়ে এখানে দেওয়া আছে xi দেওয়া আছে। এটা মানে কি? এই যে আমরা লিখলাম সিগমা, ক্যাপিটাল সিগমা i সমান 1 to 6, মানে i এর মানটা 1 থেকে 6 পর্যন্ত। 1 to 6 কথার অর্থ হচ্ছে 1 থেকে শুরু করে 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে, 6 হবে, দিয়ে xi দেওয়া আছে। এটা কথার অর্থ হচ্ছে যে এরকম, এটার কথার অর্থ হচ্ছে x1 প্লাস x2, মানে i এর মানটা আমরা এই i এর জায়গায় i এর মানটা বারবার বসিয়ে যাব। কবার বসাতে পারবো? 1 থেকে 6 পর্যন্ত। তারপরে আসবে x3, তারপরে আসবে x4, তারপরে আসবে x5, তারপরে আসবে x6। এইভাবে 6 পর্যন্ত আছে আমাদের, 6 পর্যন্ত। যদি 10 থাকতো, 1 to 10 থাকতো, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। যদি 50 থাকতো, 50 পর্যন্ত নিতে হতো। অর্থাৎ এতগুলোকে যোগ করে সেটা, মানে আমরা এই যোগফলটা না লিখে আমরা যদি এইটা লিখি, একই মানে বোঝায়, এটাও যা এটাও তাই। সবাই বুঝতে পারলে এটা? আচ্ছা, এই টাইপের আরেকটাও দেখাই আমি। ধরো ক্যাপিটাল সিগমা i সমান 1 to 8 আছে। হ্যাঁ, দেওয়া আছে 5/, এটার এই কথাটার মানে কি হবে? হ্যাঁ, 5/, তার মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারবো 5 into 1। এই দেখো 5 into i মান 1 বসলো প্রথমবার, যোগ 5 into 2, 5 into 3, 5 into 4, তারপরে যোগ, সব যোগ হয় মাঝে, 5 into 5, 5 into 6, 5 into 7, 5 into 8 পর্যন্ত। হ্যাঁ, দিয়ে আমরা প্রত্যেক থেকে 5 কমন নিয়েও করতে পারি এটাকে। 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6 যোগ 7 যোগ 8, দিয়ে এটাকে যোগ করব, করে 5 দিয়ে গুণ করলে টোটাল এই যে 5/, সিগমা ক্যাপিটাল সিগমা i সমান 1 to 8, 5/, এর মানটা আমাদের বেরিয়ে চলে আসবে। তাহলে এই ক্যাপিটাল সিগমা, এই যে চিহ্নটা আমরা বারবার পাবো এবং এটা ব্যবহার করতে হবে এবং এই ব্যবহারটা জানতে হবে। এটার কথার অর্থ তাহলে কি বললাম? এটা মানে হচ্ছে সমষ্টি। হ্যাঁ, মানে সাম করা, যোগ করা, এক জায়গায় নিয়ে এসে যোগ করে নেওয়া। তা সেটাই দেখালাম। দেখো, যদি এই আকারে থাকে তার মানে কি বোঝাচ্ছে? x এর i এর জায়গায় একবার 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 6, এরকম বসিয়ে যাবো পরপর, কিন্তু মাঝে কি হবে? সব যোগ হবে। যত দূর পর্যন্ত থাকে, 7 থাকলে 7 পর্যন্ত নিতাম, 10 থাকলে 10 পর্যন্ত নিতাম। এইভাবে একই টাইপের আরেকটা ব্যবহার দেখিয়ে দিলাম আমি, 5/, এইভাবে দেওয়া আছে।
তাহলে i সমান 1 to 8 দেওয়া আছে, তাহলে আমরা 8 পর্যন্ত মান বসিয়ে যাবো, মাঝে কিন্তু সব যোগ চিহ্ন হবে। হ্যাঁ, কিন্তু 5 এর সঙ্গে i এর মান যেটা সেটা কি হবে, এটা গুণের আকারে। হ্যাঁ, তাহলে আমরা ক্যাপিটাল সিগমা কথাটার অর্থ নিশ্চয়ই সবাই বুঝতে পারলাম। হ্যাঁ, ক্যাপিটাল সিগমাটা আমাদের বারবার আসবে অঙ্কের মধ্যে, ওই জন্য আমি এই চিহ্নটা সম্পর্কে একটু অবহিত করে দিলাম। আচ্ছা, এরপর আমরা এই প্রত্যক্ষ পদ্ধতিতে একটা অঙ্ক করব আমরা। হ্যাঁ, আরো কিছু ওয়ার্ড আমাদের হয়তো পাবো, সেগুলো আমি পরে আলোচনা করছি। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এখানে যে গড় কথাটা আমি ব্যবহার করছি, গড়টা অনেক সময় যৌগিক গড় বলে বলতে পারে, একই মানে। হ্যাঁ, গড়জা, শুধু গড়জা, যৌগিক গড় একই কথাই বোঝায়। হ্যাঁ, এটা যে যৌগিক গড় মানে যে আলাদা জিনিস হবে সেটা নিয়ে ভাবার কোনো প্রয়োজন নাই, ওটা একই, গড়জা হবে, যৌগিক গড় একই জিনিস হবে। এবার আমরা এই গড় নির্ণয় করব। প্রথম প্রসেস হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতিতে কিভাবে গড় নির্ণয় করা যায়, আমি একটা অঙ্ক দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, প্রত্যক্ষ পদ্ধতিতে কিভাবে গড় নির্ণয় করা যায়। আচ্ছা, আমি কোষে দেখি দিয়েই দেখাচ্ছি একটা, কোষে দেখি। কোষে দেখি 15.1 26.1 এই চ্যাপ্টার থেকে আমি একই অঙ্কটা কোষে দেখাচ্ছি। হ্যাঁ, দেখাচ্ছি কিভাবে করতে হবে। হ্যাঁ, যেমন দেওয়া আছে, আমি আমার 40 জন বন্ধুর বয়স নিচের ছকে লিখেছি। তুমি তোমাদের বন্ধুগুলা, যে বন্ধুগুলা আছো সেই বন্ধুদের মধ্যে তুমি কি করেছো, তাদের মধ্যে সমীক্ষা করেছো, করে এই তথ্যগুলা পেয়েছো। যে কিরকম তথ্য পেয়েছো, যে 15 বছর বয়সী তোমার বন্ধু আছে 4 জন, 16 বছর বয়সী বন্ধু আছে 7 জন, 17 বছর বয়সী বন্ধু আছে 10 জন, 18 বছর বয়সী বন্ধু আছে 10 জন, 19 বছর বয়সী বন্ধু আছে 5 জন, 20 বছর বয়সী বন্ধু আছে 4 জন। এই তথ্যটা তুমি পেয়েছো। হ্যাঁ, তা এই তথ্য থেকে তুমি কিভাবে তোমার বন্ধুদের বয়সের যে কেন্দ্রীয় অবস্থান বা সেন্ট্রাল পজিশন, হ্যাঁ, সেটা বের করবে। সেটা বের করতে তুমি কোন প্রসেসে করবে, প্রত্যক্ষ পদ্ধতিতে। হ্যাঁ, প্রত্যক্ষ গড় পদ্ধতিতে গড়ে বের করতে বলেছে। আমার তো ওই কেন্দ্রীয় অবস্থান বের করার তো 3টে প্রসেস শিখেছিলাম, একটা গড়, একটা মধ্যমা, আর একটা হচ্ছে সংখ্যাগুরু মান। তা আমরা আজকে গড় নিয়ে আলোচনা করছি। গড়েরও আবার 3টে ভাগ পেয়েছি আমরা, কি প্রত্যক্ষ, আর একটা কি কল্পিত গড়, আর একটা হচ্ছে ক্রমবিচ্যুতি। তা আমরা আজকে প্রথমে শিখছি, কি শিখছি আমরা আজকে, প্রথমে আমরা শিখছি আজকে প্রত্যক্ষ পদ্ধতিতে সরাসরি কিভাবে করা যায়। তা সেই সরাসরি করতে গেলে প্রথমে তথ্যগুলোকে সাজাতে হবে। হ্যাঁ, আমরা তথ্যগুলোকে প্রথমে এইভাবে, এই প্রত্যক্ষ পদ্ধতিতে করতে গেলে সাধারণত 3টে ঘর লাগে, 4টে ঘরও লাগতে পারে। হ্যাঁ, তাহলে 3টে ঘরেও হয়ে যাবে। কোনগুলো হবে কোনগুলো হবে না আমি পরে বলে দিচ্ছি। যেমন প্রথমে বয়স, বয়স, তারপরে কি আছে, বন্ধুর সংখ্যা, বন্ধু সংখ্যা, বন্ধু সংখ্যা। একটু বড় করে দেখি, না তোমরা বুঝতে পারবে না। আচ্ছা, বয়স, এইটাকে বলা হয় xi। আচ্ছা, বন্ধু সংখ্যা, বন্ধু সংখ্যা যেটা পরিসংখ্যা সেটা হচ্ছে fi। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি থেকে f কথাটা এসছে, তাহলে নিশ্চয়ই কারণ কোনটা বন্ধু লিখবো, কোনটা ফ্রিকোয়েন্সি লিখবো, সেটা লিখতে তোমাদের কোনো অসুবিধা হবে না, কি তাই তো? আচ্ছা,
দিয়ে আমরা কোথায় গেল এটা, তাহলে প্রথম বয়স, তারপরে বন্ধুর সংখ্যা, সেগুলো তথ্যগুলো দেওয়াই আছে। বয়স 15 বছর বয়স, 15 বছর বয়সী বন্ধু আছে কতগুলো আমার, 4 জন। তারপরে 16 বছর বয়সী বন্ধু আছে কতগুলো, 7 জন। 17 বছর বয়সী বন্ধু আছে 10 জন। 18 বছর বয়সী বন্ধু আছে এটাও 10 জন। 19 বছর বয়সী বন্ধু আছে 5 জন। আর 20 বছর বয়সী বন্ধু আছে 4 জন। হ্যাঁ, তাহলে আমরা দুটো তথ্য আমরা পেয়ে গেছি বা আমাদেরকে দিয়ে দিয়েছে। এখান থেকে আমাদের কি বের করতে হবে, আমাদের গড় বের করতে হবে। প্রত্যক্ষ পদ্ধতিতে এই গড়টাকে আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, কিভাবে করব? প্রথম কাজ হচ্ছে আমাদের এবার FI/XI এটা বের করতে হবে, অর্থাৎ FI এর সঙ্গে XI টা গুণ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, বারবার বলছি কোনটা XI লিখবো কোনটা FI লিখবো সেটা সম্পর্কে একটা কনফিউশন করে যেতে পারো। আমি বলে দিলাম কি যে FI কোনটা হবে, যেটা পরিসংখ্যা অর্থাৎ বন্ধুর সংখ্যা হোক বা কোনো পরিবারের সংখ্যা হোক বা সদস্য সংখ্যা হোক, সেটাই হচ্ছে পরিসংখ্যা। হ্যাঁ, এই ফ্রিকোয়েন্সি, ইংলিশে বলে ফ্রিকোয়েন্সি, সেখান থেকে F চলে আসছে। তাহলে নিশ্চয়ই কোনটা বন্ধুর সংখ্যা FI লিখবো কোনটা XI লিখবো সেটা আর কোনো অসুবিধা নাই। সেমি সেটা অর্থাৎ কত বয়সে, 15 বছর বয়সী বা 16 বছর 17 বছর, এটা সেমির মধ্যে পড়ছে, ওটাকে XI বলা হয়। এই দুটোর গুণফল হলো FI/XI। এই দুটোর গুণফল হচ্ছে কি, FI/XI কি করে পাবো, 4 কে 15 দিয়ে গুণ করলে 7, 7 16 112, 7 থেকে 4 42 112। তারপরে 10 17 170, 10 18 180, 5 19 95, 4 20 80 হলো। দিয়ে আমার তলে একটা এরকম দাগ দিয়ে নেব। হ্যাঁ, তাহলে প্রথম কাজ হলো কি, আমরা প্রথমে সাজিয়ে নিলাম তথ্যগুলোকে কলাম বরাবর। হ্যাঁ, উপর নিচ বরাবর সাজিয়ে নিলাম। 15 জন বন্ধু আছে 4 জন, 16 বছর বয়সী বন্ধু আছে 7 জন, 17 বছর বয়সী বন্ধু 10 জন, 18 বছর বয়সী বন্ধু আছে 10, 19 বছর বয়সী বন্ধু আছে 5 জন এবং 20 বছর বয়সী বন্ধু আছে কত, 4 জন। আমরা সেগুলো তথ্যগুলোকে সাজিয়ে নিলাম। নিয়ে এবার কি FI/XI বের করতে হবে। হ্যাঁ, এই FI/XI টা কি, এই XI এর সঙ্গে FI টা গুণ, মানে 15 এর সঙ্গে 4 গুণ। ওই কলম ওই রো বরাবর রো চলে গেল, এই রো বরাবর গুণ করে এটা বসে গেল, এই রো বরাবর এটা গুণ করে এখানে বসলো, এটার সঙ্গে এটা গুণ করে এটা বসলো, বসানো হলো। এরপর আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে কি, এই FI গুলোকে যোগ করা আর FI/XI যোগ করা। আচ্ছা, আমরা একটু আগে তো শিখলাম যোগ করা কথার যে চিহ্নটা ব্যবহার করা, সেটা কি শিখলাম আমরা, ক্যাপিটাল সিগমা, তাই শিখলাম তো। সেই ক্যাপিটাল সিগমাটা আমরা ক্যাপিটাল সিগমা FI আমরা বের করব। কত হচ্ছে, যোগ করে দেখো, যোগ করে পরিসংখ্যাগুলো টোটাল যোগ করব। 4 7 11 10 21 10 31 5 36 আর 4 40 জন, তাই তো। আর আবার দেখে নিই, 4 7 11 10 21 10 31 5 36 4 40। আর এটাও বের করব, এটাও ক্যাপিটাল সিগমা FI/XI, এটাও বের করব। এটা সমান কত আসছে, এগুলোকে যোগ করে দেখো। 2 5 7, 6 1 7 7 14, আর 8 22, 9 31, 8 39, 3 4 5 6 697 হলো। হ্যাঁ, টোটাল FI/XI মানে সিগমা ক্যাপিটাল সিগমা FI/XI টা কত বের হলো, 697। ভালো দেখে নিই আমরা, 2 5 7, 6 1 7 7 14, 8 22 আর 9 31 আর 8 39 এর 9 তে 3 4 5 6 697 হলো। এবার আমরা শেষ ধাপ, এবার অতএব গড় বা যৌগিক গড়, একই কথা, গড় ব্যবহার করতে পারি, যৌগিক গড়ও ব্যবহার করতে কোনো অসুবিধা নাই। এই সূত্রটা হচ্ছে ক্যাপিটাল সিগমা FI/XI বাই ক্যাপিটাল সিগমা FI। হ্যাঁ, দিয়ে এইটা কত আমাদের বেরিয়ে আছে, ক্যাপিটাল সিগমা FI/XI কত বেরিয়ে আছে, 697 দেখো বেরিয়ে আছে তো। তাহলে 697 বাই নিচে কত চলে আসবে, 40 চলে আসবে। হ্যাঁ, নিচে চলে আসবে 40, 40 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে যা হবে, 40 দিয়ে ভাগ করলে দেখো আমরা সরাসরি ভাগ করে দিচ্ছি এখানে। হ্যাঁ, তোমরা পাশে আপনি করে দিবে, আমি জায়গা কম আছে বলে এখানেই করে দিচ্ছি। 40 1 কে 40, 2 9 97, 297 হলো। আর কত যাচ্ছে,
ছয় সাত যাচ্ছে, 7 যার সাথে আর 280, 7 1 17 দশমিক দিয়ে শূন্য নিলাম, 4 গেল, 4 4 16 160, 10 100 হয়ে গেল, 2 গেল 80, 2 0 0 5 গেল 200। আমরা দশমিকের পরে সর্বদা 3 ঘর করবো, এখানে 3 ঘরে মিলেই গেল, হ্যাঁ, কিন্তু আমরা এটাকে আসন্ন মানে লিখলে এটা আসন্ন মানে এটা আসলে কত হলো, এই ঘরটা বেরিয়ে আসলো কত 17.425, এইটাকে আসন্ন মানে লিখলে কত হচ্ছে 17.43। এই যে 5 ছিল বলে এই আমরা 2 ঘর পর্যন্ত আসন্ন মানে রাখবো। আচ্ছা, তাহলে তৃতীয় ঘরটা দেখবো। তৃতীয় ঘরটা যেহেতু 5 আছে, 5 বা 5 এর কোনো বেশি সংখ্যা হলে 1 যোগ করে আগেরটার সঙ্গে 1 যোগ হয়ে যাবে, দিয়ে কত হয়ে গেল 17.43। তাহলে আমাদের বন্ধুদের বয়সের মাঝামাঝি অবস্থান অর্থাৎ সেন্ট্রাল পজিশন, হ্যাঁ, মাঝামাঝি অবস্থান বা সেন্ট্রাল পজিশনটা কত হয়ে গেল 17.43। সবাই বুঝতে পারলাম কটা? দেখো খুবই সহজ অঙ্ক, এই জিনিসটা মানে তোমরাই করে এসেছো, একটা সিস্টেমেটিক্যালি শেখনি, একটা হ্যাপাজার্টলি করে এসেছো, এত কেন গুণ করেছো যে 15 বছর বয়সী বন্ধুদের মোট বয়স এইভাবে করে করেছো, সেটাকে একটা সিস্টেমেটিক্যালি একটা নির্দিষ্ট ওয়েতে সাজিয়ে সুন্দরভাবে প্রসেসিং করে আমরা অঙ্কটার বা তথ্যটাকে বের করলাম, সেন্ট্রাল পজিশন অর্থাৎ কেন্দ্রীয় অবস্থান, হ্যাঁ, সেটা এই যে প্রসেসটা ব্যবহার করলাম আমরা, যে প্রসেসে করলাম সেটাকে বলা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি। প্রত্যক্ষ পদ্ধতিতে এর নিয়ম কি, ক্যাপিটাল সিগমা fi xi বাই ক্যাপিটাল সিগমা fi। আচ্ছা, বারবার যে কনফিউশনে পড়ে যায় সবাই, আমি দেখেছি আমার ছাত্রছাত্রীদের ক্ষেত্রে লক্ষ্য করে দেখেছি যে কোনটাকে xi ধরবো কোনটাকে fi ধরবো, সেটা নিয়ে একটা কনফিউশনে পড়ে যায়, হ্যাঁ, আমি বারবার উল্লেখ করে দিচ্ছি এখানে যে ক্যাপিটাল সিগমা fi এটাই হলো বন্ধুর সংখ্যা সর্বদা, মানে ওটা fi ফ্রিকোয়েন্সি মানে সংখ্যা, বন্ধুর সংখ্যা যেটা সেটা হবে ফ্রিকোয়েন্সি বা পরিবারের সংখ্যা বা সদস্য সংখ্যা, হ্যাঁ হ্যাঁ, সেইটাকে কি বলা হবে ফ্রিকোয়েন্সি, সেটা fi হবে, ফ্রিকোয়েন্সি থেকে f আসছে, এই ফ্রিকোয়েন্সি মানে মানে সংখ্যা, তাহলে সেই বন্ধুর সংখ্যাটা fi আসবে, বাস, তাহলে আর কোনো কনফিউশনের ব্যাপার থাকছে না। একই রকম ভাবে দুইয়ের অঙ্কটাও সেম একই প্রসেসে হবে। 50টি পরিবারের সদস্যদের নিচের তালিকা দেওয়া আছে, সেই তালিকা থেকে আমাদেরকে তাদের গড় বের করতে হবে। সেটা কি প্রসেসে বলেছি, কল্পিত গড়ে। ও আচ্ছা, আমি কল্পিত গড় পরে আসছি, আর একটা প্রত্যক্ষ পদ্ধতি করে দিই। প্রত্যক্ষ পদ্ধতি আর একটা দেখাই, আমি 3-এরটা দেখাচ্ছি, হ্যাঁ, তারপর আমি কল্পিত গড়টাও আজকে শিখিয়ে দেবো। আচ্ছা, এইটা 3-এরটাও একই টাইপের, কিন্তু 6 অঙ্কটা আমি দেখাই, হ্যাঁ, 6 অঙ্কটা দেখাই, তাহলে একটু তোমাদের আর একটু বেশি ধারণা আসবে। 6 অঙ্কটার ক্ষেত্রে তোমাদের কি দেওয়া আছে দেখো, বয়স, রোগীর সংখ্যা, হ্যাঁ, আমি তথ্যগুলোকে সাজাচ্ছি। এই ক্ষেত্রে 4টে ঘর লাগবে। কেন লাগবে এবার তোমরা বুঝতে পারবে, দেখো 4। আচ্ছা, প্রথমে কি দেওয়া আছে, বয়স, এটা বছরে দেওয়া আছে। কি দেওয়া আছে বয়সটা, আমি 6 নম্বরটা করছি কিন্তু, হ্যাঁ, 10 থেকে 20, 10 থেকে 20। রোগীর সংখ্যা কত, রোগীর সংখ্যা এইটাকে fi বলে বারবার, হ্যাঁ, বারবার বলছি যে সংখ্যা যেটা আসবে সেটাই হবে fi, হ্যাঁ, এই কনফিউশনটা যেন না হয়। আমি কিন্তু এখানে xi লিখিনি, কেন লিখিনি পরে বুঝতে পারবে তোমরা, হ্যাঁ। দেখো এই 10 থেকে 12 বছর বয়সী আছে 12 জন, এই 20 বছর বয়সী 12 জন, 20 থেকে 30 বছর বয়সী পর্যন্ত 20 থেকে 30 আছে কতজন, 8 জন। আচ্ছা,
30 থেকে 40 বছর বয়সী আছে কতজন? 22 জন। 40 থেকে 50 বছর বয়সী কতজন আছে? 40 থেকে 50 আছে 20 জন। 50 থেকে 60 বছর বয়সী কতজন আছে? 18 জন। 60 থেকে 70 বছর বয়সী কতজন আছে? 20 জন। আচ্ছা, আমরা তো এটা এফআই পেয়ে গেলাম, কিন্তু এক্সআই কোনটা ব্যবহার করব? এখানে তো দুটো তথ্য আছে একসঙ্গে, 10 আছে 20 আছে, কোনটাকে ব্যবহার করব? কি এই সম্পর্কে আমাদের একটু কনফিউশন করে যাচ্ছে না? যে এই 6 নম্বরের ক্ষেত্রে যে আমরা এক্সআই কোনটাকে ব্যবহার করব, 10 কে ব্যবহার করব না 20 কে ব্যবহার করব? তা এই সম্পর্ক এবার আমি বলে রাখি। তাহলে এই যে প্রসেস করছি এটাও প্রত্যক্ষ পদ্ধতি, কিন্তু প্রত্যক্ষ পদ্ধতি আরেকটু সামান্য জটিল। এটাই সবচেয়ে জটিল অংশ, প্রত্যক্ষ পদ্ধতি জটিল অঙ্ক। এই প্রসেসটা করতে পারি, বাস তোমরা শিখে গেলে। হ্যাঁ, তা কি বের করতে হবে আমাদের? এবারে এক্সআই বের করব। এইটাকে বলা হয় শ্রেণী মধ্যক। শ্রেণী মধ্যক কথাটা মনে রাখবে, শ্রেণী মধ্যক, সেটাকে বলা হয় এক্সআই। তাহলে আগের অঙ্কটাই আমরা কি এই শ্রেণীতে কি আপার লিমিট লোয়ার লিমিট ছিল না, এটা লোয়ার লিমিট এটা আপার লিমিট, এটা লোয়ার লিমিট এটা আপার লিমিট, তাহলে দুটো ভাগে ছিল না, শুধু কি একটা করে সংখ্যা দিয়েছিল। হ্যাঁ, সেখানে শ্রেণীতে কোনো আপার লিমিট লোয়ার লিমিট না থাকার জন্য আমাদের এই শ্রেণী মধ্যকটা বের করতে হয়নি। কিন্তু এই অঙ্কটাতে যেহেতু কি আছে, আপার লিমিট লোয়ার লিমিট দুটোই আছে, এই কারণে আমাদের কি করতে হলো, এই শ্রেণী মধ্যক ব্যবহার একটা কলাম করতে হচ্ছে, নতুন এক্সট্রা কলাম। সেখানে সেটাকে বলা হচ্ছে শ্রেণী মধ্যক, যেটা বেরাবে সেটাই হলো এক্সআই। এই শ্রেণী মধ্যকটা কিভাবে বের করা যায়? খুবই সহজ প্রসেস। 10 আর 20 যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। কত যোগ করে 2 দিয়ে ভাগ করলে দেখবে 15 আসবে। এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত আসবে? 25। তারপরে যোগ করে 2 দিয়ে ভাগ করলে 35, তারপরে 45, তারপরে 55, তারপরে 60 থেকে 70, তাহলে কত আসবে? এটা 65 দিয়ে আমাদের এগুলোকে গুণ এবার এফআই এক্সআই বের করব। এবার তাহলে আগের মতই চলে আসছে, শুধু কি হলো এক্সট্রা একটা কলাম হলো। কি কলাম হলো? সেটা শ্রেণী মধ্যক। দেখো এটাও প্রত্যক্ষ পদ্ধতি, কিন্তু প্রত্যক্ষ পদ্ধতির ক্ষেত্রে এক্ষেত্রে আমাদের কি, যেহেতু এটা শ্রেণীটা অর্থাৎ বয়সটা আপার লিমিট লোয়ার লিমিট করে দিয়েছে, ওই কারণে আমাদের শ্রেণী মধ্যক বলে একটা নতুন কলাম করে নিতে হবে, সেটাকে বলা হলো এক্সআই। দিয়েছে আগের মতোই, এটার সঙ্গে এটা গুণ 12 15 গুণ করলে 180। 25 8 25 কত হয়? 200। 22 35 কত হয়? প্রতি 2 700। 35 2 70 70 770 হবে। 770 90 900 এটা। আচ্ছা 990, তাহলে 990। আচ্ছা, এটা 1300, 1300। তাহলে আমরা কি পেয়ে গেলাম? এবার একটা কমপ্লিট ফিগার পেয়ে গেলাম। এবার আমাদের কি করতে হবে? ওই যে সিগমা এফআই বের করতে হবে, ক্যাপিটাল সিগমা এফআই। এটা সমান কত আসছে? যোগ করতে হবে তথ্যগুলোকে টোটাল। 12 8 কত হয়? 20, আর 22 42, 62, 18 80, 20 100। টোটাল এফআই পেয়ে গেলাম 100, ক্যাপিটাল সিগমা এফআই পেয়ে গেলাম 100। সবাই বুঝতে পারলে এটা? আচ্ছা, এবার আসবে এটা শ্রেণী মধ্যক কোনো প্রয়োজন নাই, ক্যাপিটাল সিগমা এফআই এক্সআই বের করব। এফআই এক্সআই এটার মান কত আসছে দেখো, টোটাল যোগ করে নাও। 0, আচ্ছা 9 7 16, 8 24, 4 থেকে 2 5, 5 আর 18, 5 18 23, 30 31 32, 33 3, হাত থেকে 3, হাতে 3, 1 4, 43 43 40 পেয়ে গেলাম তো টোটাল। এবার লাস্ট সিদ্ধান্ত, আমাদের উত্তর চলে আসছে। তাহলে অতএব গড় বা মিন, হ্যাঁ, এইটাকে আবার x বারও বলে অনেক সময়। হ্যাঁ, x বার বলে মাথায় একটা দাগ, এটা উচ্চারণ হচ্ছে x বার, এটার উচ্চারণ হচ্ছে x বার, বয়াকার বার। হ্যাঁ, এই উচ্চারণ হবে এটা কেমন?
তাই x বার গড়কে x বারও বলা হয়, সেটা সমান ক্যাপিটাল সিগমা fi xi বাই ক্যাপিটাল সিগমা fi দিয়ে fi xi কত বেরিয়ে আছে 4340 বাই 100, 00 তে কেটে গেল 43.4, গড় বেরিয়ে গেল কত 43.4। তাহলে আমার যে তথ্যগুলো সংগ্রহ করেছিলাম তাতে কি পাচ্ছি, ওই রোগীদের ওই হাসপাতালের রোগীদের বয়সের গড় কত হয়ে গেল 43.4, অর্থাৎ কেন্দ্রীয় অবস্থান বা সেন্ট্রাল পজিশনটা কত হয়ে গেল 43.4 বছর। হ্যাঁ, মানে টোটাল যে রোগী ছিল ভর্তি তাদের বয়সের গড় চলে আসলো 43.4। তাহলে আমরা দেখো আপার লিমিট লোয়ার লিমিট করে যখন যদি দিল তখন আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে কিভাবে করব সেটাও বুঝতে পেরে গেল সবাই। নিশ্চয়ই কারো কোনো অসুবিধা হয়নি। তাহলে সেক্ষেত্রে আমাদের কি বের করতে হচ্ছে, একটা শ্রেণী মধ্যক বলে একটা এক্সট্রা একটা লাইন করে দিতে হচ্ছে, একটা কলম করে দিতে হচ্ছে, এক্সট্রা 4টে কলম হবে। আগেটা 3টে ছিল, এটাই কত হয়ে যাচ্ছে 4টে। আমি আরেকটা প্রসেস বলি এবার, কল্পিত গড় প্রসেসে অঙ্কগুলোকে কিভাবে করতে হয়। হ্যাঁ, কল্পিত গড় পদ্ধতিতে কিভাবে অঙ্ক করব আমরা। আচ্ছা, যেমন এখানে একটা আমাদের 2 এর অঙ্কটাই কি পদ্ধতিতে আছে, কল্পিত গড় পদ্ধতিতে। আমি 2টাই শেখাচ্ছি। হ্যাঁ, তাহলে প্রথমে তথ্যগুলোকে সাজিয়ে নিই, যে তথ্য দিয়েছিল সেই তথ্যগুলোকে আমরা সাজিয়ে নিচ্ছি। আচ্ছা, প্রথমে দেওয়া আছে কত, যেগুলো এতটা দরকার নাই। প্রথমে দেওয়া আছে সদস্য সংখ্যা 2 জন করে। হ্যাঁ, সদস্য সংখ্যা, এটা 2 এর অঙ্ক, সদস্য সংখ্যা, এটা কি বলা হয় xi। সদস্য সংখ্যা এটাকে কি বলা হয় xi। এটা কত বলেছে, আচ্ছা এটা বলেছে কত, প্রথমে বলেছে সদস্য সংখ্যা 2 জন করে, 2 জন করে তাদের সেরকম পরিবার আছে, পরিবার সংখ্যা, এটা পরিবার সংখ্যা, এইটাকে বলা হয় পরিবার সংখ্যা, বলা হয় fi। বারবার বলছি ফ্রিকোয়েন্সি অর্থাৎ পরিবার সংখ্যা, সেটা হবে fi। আচ্ছা, এই পরিবার সংখ্যাটা আরেকটা জিনিস দিয়ে মনে রাখবে, যে সংখ্যা কথাটা অনেক বলবে যে এখানে তো সংখ্যার কথা আছে, এখানে সংখ্যা আছে, তাহলে কোনটা fi হবে কোনটা xi হবে। হ্যাঁ, তা যেটা শ্রেণী মানে পরপর শ্রেণীটা দেখবে উল্টো পাল্টা থাকে না। শ্রেণী যেমন 2 জন, তারপরে 3 জন, তারপরে 4 জন, 5 জন, এটা কখনো কোনো সময় ফ্রিকোয়েন্সি হয় না। হ্যাঁ, ওটা xi হবে। হ্যাঁ, আর যেটা দেখবে পরিবার সংখ্যা সেটা সম্বন্ধে ভ্যারিয়েবল হবে, এই মানে যেটা ফ্রিকোয়েন্সি হবে f হবে, সেটা ভ্যারিয়েবল হবে, কখনো কোনোটা বেশি হবে কোনোটা কম হবে। হ্যাঁ, কম বেশি হবে, সেখান থেকে তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে। তাহলে এই fi কত বলা আছে, তার 2 জন সদস্য আছে, এবং কটা পরিবার, 6টা পরিবার। তারপরে 3 জন সদস্য আছে, এটা 8টা পরিবার। 4 জন সদস্য আছে 14টা পরিবার। 5 জন সদস্য আছে 15টা পরিবার। 6 জন সদস্য আছে 4টে পরিবার। 7 জন সদস্য আছে 3টে পরিবার। আচ্ছা, এবার আমরা অঙ্কগুলোকে কিভাবে করব, এটা আমরা প্রত্যক্ষত করছি না, এবার কি করছি, এটাকে আমরা বের করতে যাচ্ছি কোন প্রসেসে, যে কল্পিত গড় প্রসেসে। হ্যাঁ, সেই কল্পিত গড় প্রসেসে বলে ডিআই বলে একটা কথা আসবে। এই ডিআইটা আবার কি, xi মাইনাস a, ডিআই সমান xi মাইনাস a, অর্থাৎ xi থেকে a। এবার a জিনিসটা কি সেটা এবার আমরা দেখি। হ্যাঁ, আচ্ছা, তথ্য লক্ষ্য করে এখানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা শ্রেণী আছে। 6টা শ্রেণীর মধ্যে মাঝের শ্রেণী কোনটা হতে পারে, মাঝের শ্রেণী দেখো 4ও হতে পারে 5ও হতে পারে, তাই তো 4ও হতে পারে 5ও হতে পারে।
আমরা যে কোনো একটাকে মাঝামাঝি অবস্থান বলে কল্পনা করে নেবো, যে আমরা এইটা হয় এটা হবে না এটা হবে, যে কোনো একটা হবে। আমরা বলতে পারি না ছটা থাকলে কোনটা মাঝামাঝি পদ, সেটা তো আমরা সেটা 3 নম্বরটা হতে পারে, 4 নম্বরটা হতে পারে। তার মানে যে কোনো একটাকে এই মাঝের যে পদগুলো থাকবে সেই মাঝের পদগুলোকে যে কোনো একটাকে আমরা কল্পনা করে নেবো এইটাই গড় হতে পারে বলে আমরা ধরে নিলাম এখানে এই 5টা হচ্ছে গড়। তাহলে এখানে কি ধরবো, এখানে এ লিখে নেবো পাশে, হ্যাঁ 5-এর পাশে কি লিখে নেবো এ, অ্যাজিউম করে নিলাম, কল্পনা করে নিলাম যে আমার মনে মনে ধরে নিলাম এই সদস্য সংখ্যাতে মানে গড়ে কতগুলো সদস্য হতে পারে, এখানে যে অঞ্চলে পরিবার আছে তাদের 5টা, হ্যাঁ সেইটাকে অ্যাজিউম করে নিলাম বলে এটাকে এ বলে। দিয়ে এবার আমাকে কি করতে হবে, xi থেকে a বিয়োগ করতে হবে, অর্থাৎ 2 থেকে 5 বিয়োগ করতে হবে। 2 থেকে 5 বিয়োগ করলে কত হয় বলো, -3। কি বুঝতে পারছো সবাই? এই যে আমরা xi মাইনাস এটা, অর্থাৎ xi তো এটা, সেই xi মানে 2 থেকে কি হবে 5 বিয়োগ, তারপরে 3 থেকে 5 বিয়োগ করলে কত হয়ে গেল -2, 4 থেকে 5 বিয়োগ করলে -1, 5 থেকে এবার ওটা থেকে ওটাই বিয়োগ করতে হবে, সেটা হলো 0। এবার 6 থেকে 5 বিয়োগ 1, 7 থেকে 5 বিয়োগ 2, পরপর আমরা সেগুলোকে এরকম বের করে নিলাম, হ্যাঁ নিয়ে এবার কি বের করতে হবে, তৃতীয় ধাপ আসছে আমাদের, 4টে লাগবে, 4টে ঘর হলেই হয়ে যাবে। এখানে আপার লিমিট লোয়ার লিমিট হলে আরেকটা ঘর লাগবে। এবার আসবে আমাদের fi di ঘর। কি আসবে এবার fi, আগের প্রত্যক্ষ পদ্ধতিতে fi xi হয়েছিল, এখানে হবে fi di দিয়ে গুণ করে এবার fi মানে পরিবার সংখ্যা fi, যে 6 দিয়ে -3 কে গুণ করলে 3 18, এই 3 6 18 হলো, 8 দুগুণ -16, 14 1 কে -14, 15 কে 0 দিয়ে গুণ করলে 0, 4 1 কে 4, 3 দুগুণ 6। আচ্ছা, দিয়ে এবার আমরা দাগ দেব, দাগ দেওয়ার পর কি বের করব, ক্যাপিটাল সিগমা fi বের করব, ক্যাপিটাল সিগমা fi, প্রথম হলো ক্যাপিটাল সিগমা fi বের করব। সেটা কত আসছে দেখো, যোগ করো টোটাল, 6 এর 14 14 28, 3 14 42 43 আর সাথে 50, টোটাল পেয়ে গেলাম 50। আর কি যোগ করব, ক্যাপিটাল সিগমা fi di, এটাও বের করব, ক্যাপিটাল সিগমা fi di এটাও আমরা বের করব। এই দুটো জিনিস বের করলে হয়ে যাবে। আচ্ছা, এবার দেখো এইটা তো যোগ করতে ঘাবড়ানোর কিছু নাই, মাইনাস আসতেই পারে, যোগফলটা প্লাস আসুক মাইনাস আসুক যা হবে আমরা সেই চিহ্ন সমেত লিখব। যেমন এখানে দেখো মাইনাসের আধিক্য বেশি, 4 আর 6 10, 14 থেকে 10 বাদ দিলে -4, -4 আর 16 তে হলো -20 আর -18 তে -38, -38 কত হয়ে গেল, -38 হলো। এবার অতএব নির্ণেয় গড় সেটাকে বলা হয় x বার, হ্যাঁ সেটা সমান কি হলো, এবার সূত্রটা একটু আলাদা, a প্লাস ক্যাপিটাল সিগমা fi di বাই ক্যাপিটাল সিগমা fi, হ্যাঁ ক্যাপিটাল সিগমা fi di বাই ক্যাপিটাল সিগমা fi। আচ্ছা খেয়াল করে দেখো, আমরা a বিয়োগ করে নিয়েছিলাম আগে, সেই জন্য এখানে a যোগ করতে হচ্ছে, যেটুকু অংশ বাদ দিয়ে দিয়েছিলাম সেটাকে আমরা আবার যোগ করে দেব, তাহলে সে একই জিনিসই চলে আসছে আমাদের। আচ্ছা এর মানটা কত ছিল এখানে, 5 যোগ, আচ্ছা সিগমা ক্যাপিটাল সিগমা fi di হচ্ছে কত, -38 বাই ক্যাপিটাল সিগমা fi হচ্ছে কত, 50 দিয়ে 5, এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, 38 কে 50 দিয়ে ভাগ করলে হলো 0.76, ওই যে আমি 2 দিয়ে গুণ করে বলেছি, তাহলে 38 গুণ 76 বাই 100, তার মানে 0.76, তাই হয়ে গেল তো। এবার বিয়োগ করলে কত হয়ে গেল, 4.24, 4 পয়েন্ট কত হয়ে গেল, 24। তাহলে আমাদের কি পেয়ে গেলাম, ওই যে তথ্যগুলো দেওয়া ছিল সেখানে সদস্যদের গড়ে সদস্য প্রতিটা বাড়িতে 4.24 জন করে গড়ে আছে, হ্যাঁ গড়েটা গড়ে দশমিক আসতেই পারে, সেটা গড়ে আসবে, হ্যাঁ। তাহলে এই যে প্রসেসটা আমরা করলাম এটাকে বলা হয় কল্পিত গড়, হ্যাঁ। এবার আমি একটা কথা বলি এখানে, এই আমি কল্পিত গড় আমরা কেন করব, কি কারণে করব আমরা কল্পিত গড়? কল্পিত গড় এই কারণে করব যে কোনো তথ্য যদি আমরা দেখো, এখানে বড় বড় তথ্য ছিল তো,
এর থেকেও বড় বড় তথ্য দিতে পারে, তখন আমাদের বড় বড় গুণ করতে হবে। প্রত্যক্ষ পদ্ধতিতে করতে গেলে অনেক বড় বড় গুণ করতে হবে। গুণ করতে গিয়ে কী হবে, তোমাদের পরীক্ষার হলে কি অনেক সময় চাপে পড়ে যাবে, কনফিউশন পড়ে যাবে, গুণ ঠিক হলো কি হলো না, ওটাতে একটা সময় লেগে যাবে। কিন্তু কল্পিত গড় প্রসেসে করলে গুণগুলো অনেক ছোট ছোট চলে আসবে। দেখো সংখ্যাগুলো অনেক ছোট ছোট সংখ্যা চলে আসলো না, এত বড় বড় সংখ্যার জায়গায় এইটুকু ছোট ছোট সংখ্যা চলে আসবে। সেক্ষেত্রে কী হলো, গুণ করতে গিয়ে আমাদের খুব একটা অসুবিধা হবে না। এই কারণে যদি কোনো কিছু উল্লেখ না থাকে, তোমাদের যদি কোনো এই ধরনের অঙ্ক স্ট্যাটিস্টিক্স অঙ্ক দেয়, তুমি কল্পিত গড় প্রসেসে করে দেবে। কল্পিত গড় প্রসেসে করলে কি সুবিধা হচ্ছে, যে আমার গুণটাকে অনেক ছোট ছোট সংখ্যার গুণ করলেই চলবে, বড় সংখ্যার গুণ করার প্রয়োজন পড়বে না। হ্যাঁ, আমি প্রসেসটা আরেকবার বলি। তাহলে যে সদস্য সংখ্যা ছিল সেটা হচ্ছে শ্রেণী, সেটাকে xi ধরে নিলাম। আচ্ছা, এটা যদি আপার লিমিট লোয়ার লিমিট হয়ে থাকতো তাহলে কি বের করে নিতে হতো, একই প্রসেস কল্পিত গড়ে যদি এটা আবার আপার লিমিট লোয়ার লিমিট হতো 2 থেকে 3 জন সদস্য এইভাবে দিতে পারতো। সেক্ষেত্রে আমাদের কি বের করে নিতে হতো, শ্রেণী মধ্যক বের করতে হতো, সেটাই হতো xi। আর এখানে যেহেতু একটা করে দিয়েছে সেই জন্য একটা দিয়ে করে দিলাম। হ্যাঁ, মানে কোনো অসুবিধা নাই, একটাই ঘরে হবে, এটাই xi হয়ে গেল। আচ্ছা, পরিবার সংখ্যা কত বলে দিয়েছেন, fi, সেটা পরিবার সংখ্যাকে বলা হবে fi। একটা 6টা 8টা 14 করে fi দেখতে দিয়ে নিলাম। আচ্ছা, এবার আমরা কি শিখলাম, কল্পিত গড় প্রসেসে করতে গেলে এই যে সদস্য সংখ্যা যেটা শ্রেণী দেওয়া আছে, শ্রেণীর মাঝামাঝি অবস্থান কোনটা কোনটা আমরা দেখতে চাচ্ছি। হ্যাঁ, যেমন এদিক থেকে দেখলে 1 2, এটা 3 নম্বর 4 নম্বর, আর এটা 5 6। দেখো মাঝামাঝি হচ্ছে এটাও আছে, মাঝে আছে এটা আর এটা, যে কোনো একটাকে ধরে আমরা এই মাঝের চারটাকেও আমরা যদি এ ধরে করি, অঙ্কটা একই উত্তর চলে আসবে। হ্যাঁ, তোমরা বাড়িতে পরীক্ষা করে দেখবে, তোমরা 5 কে না ধরে 4 কে ধরে করে দেখবে, দেখো একই উত্তর চলে আসবে। সেক্ষেত্রে এগুলো একটু সংখ্যা পাল্টে আসবে কিন্তু উত্তরটা সেম আসবে। আচ্ছা, 2 3 4 5 6 6 7, মোট 6টা সংখ্যার মধ্যে মাঝের সংখ্যা 4ও হতে পারে 5ও হতে পারে। তা আমরা মাঝেরটাকে 5টাকে মাঝে ধরে নিলাম, ধরে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি অঙ্কটা। হ্যাঁ, এইটাকে অ্যাজিউম করে নিলাম, কল্পনা করে নিলাম যে এটাই গড় হতে পারে। দেখো খেয়াল করে দেখো, আমাদের উত্তর যেটা দেখো 4.24, সেটা দেখো 5-এর কাছাকাছি এসছে তো, ওই জন্য যেটা মাঝে থাকবে সেটাকে আমরা কল্পনা করে নেবো এ হবে সেটা। এবার এর একটা নতুন কলাম আসছে ডিআই বলে একটা কলাম, সেটাকে কি করে পাওয়া যায়, xi থেকে a বিয়োগ করে। হ্যাঁ, xi থেকে মানে এই 2 থেকে a বিয়োগ করে, a মানে হচ্ছে 5, তাহলে 2 থেকে 5 বিয়োগ করলে 3। আচ্ছা, 3 থেকে 5 বিয়োগ করলে -2, 4 থেকে 5 বিয়োগ করলে 0। আচ্ছা, 4 থেকে 5 বিয়োগ করলে -1, আর 5 থেকে 5 বিয়োগ করলে 0। আচ্ছা, 6 থেকে 5 বিয়োগ করলে 1, 7 থেকে 5 বিয়োগ করলে 2। অর্থাৎ কল্পনা করে নিয়েছিলাম যে গড়টাকে, সেটাকে সবার থেকে বিয়োগ করে নেব, করে নিলে সেটাই হয়ে গেল ডিআই। দিয়ে আমাদের কি বের করতে হবে এবার, fi এর সঙ্গে ডিআই গুণ করে বসালাম, বসিয়ে ক্যাপিটাল সিগমা fi যোগ করে নিলাম, আর ক্যাপিটাল সিগমা fi ডিআই যোগ করে নিলাম। খুবই সহজ প্রসেস দেখবে। দিয়ে এবার নির্ণয় গড়, আগে এই অংশটুকু ছিল, এখানে এই অংশটা ছিল না। হ্যাঁ, প্রত্যক্ষ পদ্ধতিতে এই কল্পিত গড়ে যেহেতু a বিয়োগ করলাম, তাহলে এবার উল্টো কাজ করতে হবে, a যোগ হবে। অর্থাৎ সূত্রটা হবে a প্লাস ক্যাপিটাল সিগমা fi ডিআই বাই ক্যাপিটাল সিগমা fi। দিয়ে এর মানটা 5 বসলো, যোগ ক্যাপিটাল সিগমা fi হচ্ছে -38/50, এটাকে -38 কে 50 দিয়ে ভাগ করলে 0.76 হবে, 5 থেকে 0.76 বিয়োগ করলে 4.24। তাহলে আমাদের আনসারটা বেরিয়ে চলে আসবে। তাহলে আমরা আজকে মধ্যগামিতার পরিমাপ বা কেন্দ্রীয় অবস্থান বা সেন্ট্রাল পজিশন বা মাঝামাঝি অবস্থান যাই বলি না কেন, একই মানে বোঝায়। এইটা বের করার 3টে প্রসেস শিখেছি, একটা গড়, একটা হচ্ছে মধ্যমা, আর একটা হচ্ছে সংখ্যাগুরুমান। তার মধ্যে মধ্যমা সংখ্যাগুরুমান আমাদের পরে আলোচনা বিষয়, আমরা গড়টা নিয়ে আলোচনা করছি। আচ্ছা, এই গড়টারও আবার 3টে প্রসেসে করা যায়। একটা প্রত্যক্ষ পদ্ধতি, যেটা আমরা মোটামুটি শিখে এসেছিলাম আগে, সেটা সুশৃঙ্খলভাবে ছিল না, এখানে আমরা সুশৃঙ্খলভাবে করছি। হ্যাঁ, আর 2 নম্বর হচ্ছে কল্পিত গড়, আর 3 নম্বর হচ্ছে ক্রমবিচ্যুতি পদ্ধতি। তার মধ্যে ক্রমবিচ্যুতি আজকে আমরা শিখলাম না, আমরা আজকে শিখলাম গড়ের 2টো প্রসেস শিখলাম, একটা প্রত্যক্ষ পদ্ধতি আগে যে অঙ্ক দুটো করলাম, আর এটা একটা শিখলাম, এটাকে কি বলা হচ্ছে, কল্পিত গড় প্রসেস। হ্যাঁ, এইটাকে বলা হচ্ছে অ্যাজিউম মেথড, বাংলা ইংলিশে বলা হয় অ্যাজিউম মেথড, বা কল্পনা করে নেওয়া হচ্ছে। হ্যাঁ, অ্যাজিউম করে নেওয়া হচ্ছে সেই কল্পিত গড় প্রসেস। কল্পিত গড় প্রসেস আমরা এই কত নম্বর 2 এর অঙ্কটাকে করলাম। তাহলে মোটামুটি আমি আশা করছি এই 2টো প্রসেস তোমরা শিখে গেলে, প্রত্যক্ষ পদ্ধতি আর একটা কল্পিত গড় প্রসেস। হ্যাঁ, তোমরা যেটা বলা হয়েছে ওরা চেষ্টা করবে। আমি পরের দিন এটা নিয়ে পরবর্তী আরেকবার একটু আলোচনা করে নিয়ে আমার 3য় ধাপে অর্থাৎ ক্রমবিচ্যুতিতে চলে যাব পরের দিন। আজকে এখানে এই পর্যন্ত থাকছে।